তুলতুলের আম্মু, একটু এদিকে আসুন তো। ধ্রুবর গলা ফাটানো ডাকে আমি দ্রুত পায়ে ছুটে আসলাম রুমে। ধ্রুব তার গামে ভেজা শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়। দুহাত দুদিকে ছড়িয়ে রেখে চোখ দুটো বন্ধ করে রাখা, পা দুটো বিছানার বাহিরে ঝুলছে, যেন কোনো বলহীন শরীর পড়ে আছে। আমি কিছুটা এগিয়ে এসে সহসা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হলো, ডাকছেন কেন? কিছু লাগবে? গত 2 দিন ধরে ভীষণ গরম পড়েছে। উত্তপ্ত সূর্যের রোশনি কাটার মতো বিঁধে যেতে চায় শরীরে। দিনের শেষ বেলাতেও এসো যায় প্রখর রোদের রেশ। ধ্রুব অফিস থেকে আসার মিনিটখানেক আগেই কারেন্ট গেছে। 8 ঘন্টা হতে চলল, অথচ এখনও কারেন্ট আসার নাম নেই। 3 দিন ধরে গাড়ি না থাকায় এই তীব্র গরমে রিক্সা যাতায়াত করছে। আব্বু বাসার গাড়ি নিয়ে সিলেট গেছে, আর অফিসের গাড়ি সে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে নারাজ। নারী কর্মচারীদের জন্য রাখা গাড়ি যদি সে নিজেই ব্যবহার করে, তাহলে রাত বিরেতে অফিসের মেয়েদের বাসায় পৌঁছতে সমস্যা হবে। অফিসের মেয়েদের নিরাপত্তা নিয়েও ধ্রুব বেশ সচেতন। নিজের অসুবিধা হলেও অন্যদের যেন কোনো অসুবিধা না হয়। ধ্রুব উঠে 2 হাত পিছনের দিকে ভর দিয়ে বসলেন। তার শার্টের উপরে 3টি বোতাম খোলা, বুকে জমে থাকা বিন্দু বিন্দু গাম চিকচিক করছে। ক্লান্তি মাখা তার মুখ, ঠোঁটের কোণে তরল ভঙ্গির হাসি। তার বড় বড় চোখের ক্লান্তি মাখা বিষণ্ণ চাহনি স্থির করলেন আমার চোখে। ঠোঁট নাড়িয়ে অলস ভঙ্গিতে বললেন, কেন? কোনো কারণ ছাড়া আপনাকে ডাকা বুঝি বারণ? আমি অপ্রস্তুত হয়ে বললাম, না না, তা কেন হবে, আসলে তুলতুলকে খাওয়াচ্ছিলাম তো, তাই আর কি। ধ্রুব উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। ওনাকে কাছে আসতে দেখে ভীষণ অস্বস্তিতে দৃষ্টি নামিয়ে নিলাম। তিনি ঝুঁকে তার মুখ নিয়ে এলেন আমার কানের কাছে, ফিসফিসিয়ে বললেন, শুধু কি মেয়ের খেয়াল রাখলেই হবে? মেয়ের আব্বুকেও তো একটু সময় দিতে হবে। ধ্রুবর এতটা কাছে আসা আর তার ফাঁসফিসিয়ে কথা বলায় আমার নিঃশ্বাস যেন ভারী হলে এলো। বুকে দুঃখফুকানি তীব্রভাবে বেড়ে যেতে লাগলো। পাঁজরের হাড়গোড় ভেঙে যেন এখনই হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বেরিয়ে আসতে চাইছে। ব্যবসা গরমে শরীরে শীতল হাওয়া বয়ে গেল। আমার শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলা শুকনো ডোক গিললাম। মাথা তুলে চোখ দুটো বড় বড় করে চাইলাম। লজ্জা মিশ্রিত দৃষ্টি যে স্থির করলো দুর্বল গামার্ত বুকে। চিরচেনা সে পুরুষালী গন্ধ, যে গন্ধ এখন প্রতিদিন সকালে আমার দেহের প্রতিটি লোমকূপ শিওরে ওঠে। রাতে দুজন দুপাশে ঘুমালেও ঘুম ভাঙতে নিজেকে ধ্রুবর বাহুডোরে বন্দি অবস্থায় আবিষ্কার করি। কখন আর কিভাবে এমনটা হয় তা আমার জানা নেই। রহস্যময় হয়ে থাকে আমার প্রতিটি সকাল। এই যে তুলতুলের আম্মু, কোথায় হারিয়ে গেলেন? আমার ধ্যান ভাঙল। আগ্রহ নিয়ে চাইলাম ধ্রুবর দিকে। আমার থেকে কয়েকবার দূরত্বে দাঁড়িয়ে আছেন তিনি। ঠোঁটের কোণে মৃদু হাসিটা প্রসারিত হয়ে ছড়িয়ে পড়ল চিবুকে সহ সারা মুখে। আমাকে নিরুত্তর দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে শুধালেন, এটা আপনার জন্য। আমি তার হাতের ব্যাগটার দিকে ব্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কৌতূহলী নিয়ে প্রশ্ন করলাম, কি এটা? আপনার জিনিস, আপনি নিজেই খুলে দেখুন। ধ্রুব আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে পুনরায় বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লেন। আমি বেশ আগ্রহ নিয়ে ব্যাগটা খুলে দেখলাম। ধ্রুবর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে উৎকণ্ঠিত হয়ে বললাম, নতুন ফোন? কিন্তু ফোন দিয়ে কি করব আমি? সেদিন তো একটা ফোনের হত্যা করলেন, তাই দ্বিতীয় হত্যাকার্য সম্পন্ন করার জন্য এটা এনে দিলাম। নিশ্চিন্তে পরিকল্পনা করে তারপরে হত্যা করবেন, তেমন কোনো তাড়াহুড়ো নেই। ধ্রুব রসিকতায় আমার ঝাঁঝালো কণ্ঠে আমি বললাম, আমার সাথে এসব রসিকতা না করলে কি ভালো লাগে না? ধ্রুব জবাব দিলেন না, সব সময়ের মতোই হাসলেন। আমি হতাশ হয়ে মিহিক কণ্ঠে তাকে বললাম, আমার তো ফোনের দরকার ছিল না, শুধু শুধু কেন টাকা নষ্ট করে ফোন কিনে আনলেন আপনি? ধ্রুব উঠে আবারও আমার কাছে আসলেন। গভীর দৃষ্টিতে তাকালেন আমার প্রশ্নাত্মক চোখের দিকে। ঘামে কপালে লেপ্টে থাকা আমার চুলগুলো ঠিক করে দিয়ে উদাসীন গলায় বললেন, এখন দরকার না থাকলেও কিছুদিন পর দরকার হবে। তোমার জন্য না হলেও আমার ভীষণ প্রয়োজন পড়বে, সানশাইন। ধ্রুব রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার কথার মানে না বুঝে বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মাঝে মধ্যে খুব অদ্ভুত আচরণ করেন উনি। ভীষণ পেঁচানো ধরনের কথাবার্তা বলে আমার মাথা এলোমেলো করে দিয়ে যান। আমি কিছুই বুঝি না ওনার এমন পেঁচানো কথা। বুক ছেড়ে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো। অনু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। খাবার টেবিলে মণিমার গম্ভীর কণ্ঠস্বর শুনে কিঞ্চিত বিস্ময় নিয়ে মাথা তুলে তাকালাম। সাহসা খানিক কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, কিসের সিদ্ধান্ত মণিমা? 2 দিন পর থেকে তুই তোর মার বাসায় থাকবি। ধ্রুব তোর সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে 2 দিন পর তোকে ওই বাসায় দিয়ে আসবে। আমি তখন হতভম্ব হয়ে স্থির হয়ে বসে রইলাম। অবিন্যস্ত দৃষ্টিতে কখনো মণিমা, কখনো ধ্রুব, আর কখনো বা আপুর দিকে তাকাতে লাগলাম। বোঝার চেষ্টা করলাম পরিস্থিতি কী।
কিন্তু ব্যর্থ হলাম। সবাইকে স্বাভাবিক লাগছে। এই বিষয়ে আমি অবগত না থাকলেও তাদের মধ্যে এ নিয়ে অনেক আগে আলোচনা হয়েছে, তা তাদের ভাবগতি দেখে বোঝা যাচ্ছে। আমি নিজেকে যথাসাধ্য সামলিয়ে নিয়ে ক্ষীণ স্বরে বললাম, কি বলছো কি মণিমা? ওই বাসায় কেন থাকবো? মণিমা জবাব দিলেন না। আমি উত্তরের আশায় গাড় বাঁকিয়ে পাশে তাকালাম। ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতেই খাচ্ছেন। মণিমার আমার কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। মণিমা তার আঁচল দিয়ে তুলতুলের মুখ মুছে গম্ভীর মুখে বললেন, যা বলেছি ঠিক বলেছি। 5 দিন পর তোর এক্সাম। এখানে থাকলে তোর পড়াশোনা কিছুতেই হবে না। সারাক্ষণ তুলতুলকে নিয়ে তুই ব্যস্ত থাকবি। পরীক্ষার পড়া কিছুই পড়তে পারবি না। বিয়ের জন্য পড়াশোনায় এমনিতেই অনেক পিছিয়ে গেছিস। তাছাড়া এখান থেকে তোর ভার্সিটি অনেকটা দূর হয়ে যায়। প্রতিদিন এতটা পথ জার্নি করে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। তাই আমি ঠিক করেছি, পরীক্ষা শেষ হওয়া না অবধি তুই ওই বাসায় থাকবি। আমি ভড়কে গেলাম। ভীষণ অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। তুলতুল আর বাকি সবাইকে ছাড়া থাকবো ভেবেই বুকের ভিতর যেন চেনচেনে ব্যথা অনুভব করছে। গলার স্বর আটকে গেল। কি বলবো না বলবো কিছু বুঝে উঠতে পারলাম না। দলা পাকিয়ে গেল সব কিছু। চোখ দুটো ভীষণ আবেগে ঝাপসা হয়ে এলো। মণিমা আমার প্রতিউত্তরের অপেক্ষা করলেন না। তুলতুলকে কোলে নিয়ে চলে গেলেন রুমে। আমি আহত দৃষ্টিতে একবার ধ্রুবর দিকে আরেকবার আব্বুর দিকে তাকালাম। আব্বু খাওয়া শেষে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না মা। তোর মা এসব নিয়ে অনেক বেশি সিরিয়াস। নিজের সিদ্ধান্তে সব সময় অটল থাকবে। কারো কোনো কথাই সে শুনবে না। একে একে সবাই চলে গেল। আমি এখন স্তব্ধ হয়ে বসে রইলাম। ধ্রুবও কিছুই বললেন না। একবারও মণিমাকে বাধা দিলেন না। আমাকে আশ্বস্ত করার জন্যও কিছু বললেন না। কেন এমন নিষ্ঠুরতা করছেন আমার সাথে? আমি কোনো রকম ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে ড্রয়িং রুমে আসলাম। ধ্রুব আর আব্বু সবাই বসে অফিসের কাজ নিয়ে আলোচনা করছেন। আমি দীর্ঘশ্বাস ফেলে মণিমার রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। দরজার কাছে এসে থমকে দাঁড়ালাম। ভয় করছে খুব। বুক ধুকপুক করছে। চেনা মানুষটাকে ভীষণ অচেনা লাগছে। ভয় লাগছে। আমি ইতস্ত করে বললাম, আসবো মণিমা? আমার রুমে আসতে অনুমতি নেওয়া শুরু করলি কবে থেকে? থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ এখানে এসে বস। মণিমা দারুণ বিরক্তি নিয়ে কথাগুলো বললেন, তবে একেবারের জন্য আমার দিকে ফিরে তাকালেন না। আমি থমথমে পায়ে রুমে এসে বিছানার একপাশে কাছুমাছু হয়ে বসলাম। অনেক কথা বলার আছে, তবে মুখ ফুটে কিছু বলতে পারলাম না। মণিমা তুলতুলের মাথায় তেল দিতে দিতে সহজ গলায় বললেন, আমি জানি তুই কি বলতে চাচ্ছিস, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে তোকে বলার জন্য। সেগুলো মনোযোগ দিয়ে শুনবি, তারপর তো যা ইচ্ছে হয় করিস। আমি তোকে কখনো মোহনার থেকে আলাদা মনে করিনি অনু। তোর জন্মের পরের দিন বেশিরভাগটা সময় তুই আমার কাছে আর মোহনার কাছেই ছিলি। যদিও বা ধ্রুবর আব্বুর বিজনেসের জন্য আমরা সপরিবারে সিলেটে চলে গিয়েছিলাম, কিন্তু তোর আম্মুর কাছে প্রায় তোর খোঁজ নিতাম। তুই হয়তো জানিস না, মোহনা বিয়ে করেছিল ভালোবেসে। তবে বিয়ের পর সে ভালোবাসার বেশি দিন ছিল না। শ্বশুরবাড়ির নানান ঝামেলায় আমার মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই হয়তো তুলতুলকে জন্ম দেওয়ার সময় বেঁচে থাকার জন্য মানসিক শক্তিটুকু আর পায়নি। হাঁপিয়ে উঠেছিল নিজের জীবন নিয়ে। তাই হয়তো হার মেনে নিয়েছে। মণিমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। খানিকক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলেন, তোকে আমি সেদিন পার্কে দেখা মাত্রই চিনে ফেলেছিলাম। তোর ওভাবে ভেঙে পড়া দেখে আমার মনে হচ্ছিল আমি যেন মোহনাকেই দেখছি। আমার ভীষণ কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু তুলতুলের জন্য তোকেই নিজের ছেলের বউ করে নিয়ে আসতে হবে সেটা ভাবিনি। তুই যখন ছোট ছিলি তখন নিছুকে মজার ছলে তোর মাকে বলেছিলাম তোর সাথে ধ্রুবর বিয়ে দিব। কথাটা সত্যি হয়েছে। মণি আন্টি থেকে মণি মা হয়েছি। তবে তোকে কখনোই আমি ছেলের বউ হিসেবে দেখিনি। সবসময় নিজের মেয়ে মনে করেছি। তাই আমি তোর বিষয়ে কোনো হেয়ালি করতে চাই না। মোহনার খুব ইচ্ছে ছিল পড়াশোনা চালিয়ে যাওয়ার, কিন্তু বিয়ের পর এত ঝামেলার মানসিক চাপের জন্য তার হয়নি। এজন্যই আমি চাই না তোর বেলাও সেরকম কিছু হোক। আমি চাই তোর পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যা তুই। তারপরও না হয় সংসারে মন দিস, তখন আমার কোনো আপত্তি থাকবে না। আশা করি তুই আমাকে ভুল বুঝবি না। আমি অপলক তাকিয়ে রইলাম মণিমার দিকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে শাড়ির আঁচলে চোখ মুছলেন তিনি। বরাবরের মতোই লুকানোর চেষ্টা করলেন তার সকল কষ্ট, সকল ব্যথা। সবসময় সবাইকে দমকের উপর রাখা এ সাহসী নারীরও কষ্ট আছে। চোখ ভিজে আসার মতো বিষণ্ণতার ঘেরা কিছু আবেগ আছে। মেয়ে হারানোর কষ্টে কাতর হয়েও সবার মুখের দিকে চেয়ে নিজেকে শক্ত রাখার দারুণ ক্ষমতা আছে। এক যুগ পর দেখা হলো ঠিক সে আগের মতোই মমতায় জড়িয়ে নেওয়ার মতো অসীম ভালোবাসা আছে তার বুকে। এ মানুষটা শুধুই ভালোবাসার, যাকে শুধু এবং শুধুই ভালোবাসা যায়, কখনো ভুল বোঝা যায় না।
আমি নিঃশব্দে তুলতুলকে মণিমার কোল থেকে নামিয়ে আমি নিজে মাথা রেখে শুয়ে পড়লাম। তুলতুল হামাগুড়ি দিয়ে এসে আমার বুকের সাথে মিশে শুয়ে রইল। আমি জড়িয়ে ধরলাম তাকে। মণিমাও আমার মাথায় হাত রাখলেন, পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি নিঃসুপ থেকে উপলব্ধি করলাম মণিমার নিঃস্বার্থ ভালোবাসা, আর আমার বুকের সাথে জড়িয়ে রাখা তুলতুলের প্রতি নিজের দুর্বলতা। এই মানুষগুলো ছাড়া আমি অচল, তাদের ভালোবাসা ছাড়া আমার আর কিছুই নেই। ডাইনিং টেবিলে আমাদের সামনে গম্ভীর গম্ভীর কথা বলার পর এখানে এসে এত ভালোবাসা আসলো কিভাবে? তা তোমার সব রাগে রাগে ভাব কি শুধু আমার সামনেই দেখাও নাকি মণি? আব্বুর কথায় মণিমা তীক্ষ্ণ চোখে ওনার দিকে তাকালেন, জাজালো কণ্ঠে বললেন, আপনারা বাপ ছেলে যেমন আপনাদের সাথে তেমন করেই কথা বলি, বুঝলেন? আব্বু কিছু বলতে যাবে, তার আগে আমি থামিয়ে দিয়ে বললাম, থামো তো তোমরা, আমি এখান থেকে যেয়ে নেই, তারপর আবার শুরু করো কেমন? আমি মণিমার কোল থেকে মাথা তুলে উঠতে বসতে খেয়াল করলাম তুলতুল ঘুমিয়ে পড়েছে। আমি খুব সাবধানে তুলতুলকে কোলে নিয়ে বেডরুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। পিছন থেকে মণিমা আর আব্বুর ঝগড়া শোনা গেল। আব্বুও পারে বটে, সারাক্ষণ মণিমাকে না খেপালে তার হয়তো ভালোই লাগে না। ইচ্ছে করে মণিমাকে রাগায়, আর মণিমা সবটা জেনেও কৃত্রিম রাগ নিয়ে আব্বুর সাথে ঝগড়া করে। এটাই হয়তো তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এভাবে ঝগড়া করেই হয়তো কাটিয়ে দিবে সারাটা জীবন। চোখের পলকে শেষ হয়ে এলো 2 দিন। ধ্রুব নিজে আমার সকল বই খাতা আর প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে নিয়ে রাখছেন। তার মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তনও লক্ষ্য করা যায়নি 2 দিনে। আমার চলে যাওয়া নিয়ে আমার সঙ্গে একটি কথাও বলেনি। পুরোটা সময় ছিল স্বাভাবিক। আমি চলে যাওয়াতে কি তার কোনো প্রক্ষেপ নেই? উনি কি এমনটাই চেয়েছিলেন? এতেই কি খুশি, নাকি অন্য কিছু? আমি বুঝতে পারছি না। চলো তুলতুলের আম্মু, গাড়িতে সব কিছু রাখা হয়ে গেছে। ধ্রুবর কথায় আমি আহত দৃষ্টিতে এক ঝলক তার মুখের দিকে তাকালাম। দৃষ্টি সরিয়ে স্থির করলাম মণিমার দিকে। ঠোঁট প্রসারিত করে মলিন হাসলেন মণিমা। আমি তৎক্ষণাৎ ওনাকে জড়িয়ে ধরলাম। ভীষণ কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে যেতে। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলাম। মণিমা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, দূর বোকা মেয়ে, এভাবে মন খারাপ করিস কেন? মনে হচ্ছে যেন আমি একেবারের জন্য তোকে পাঠিয়ে দিচ্ছি। মাত্র তো কয়েকদিনের ব্যাপার। আর তাছাড়া তোর বন্ধের দিন আমি তো যাবই তুলতুলকে সাথে করে নিয়ে। আর আমি যেতে না পারলেও ধ্রুব তোকে নিয়ে আসবে। তারপর পরীক্ষা শেষ হলে একেবারেই নিয়ে আসবো। মন খারাপ করিস না। আমি মাথা নাড়িয়ে জোরালো কণ্ঠে বললাম, নিজের খেয়াল রেখো মণিমা, আর তুলতুলকেও দেখে রেখো। আমি মণিমাকে ছেড়ে তুলতুলকে কোলে নিলাম। তুলতুল হাসছে। মেয়েটা সবসময় হাসি খুশি থাকে। আচ্ছা, আমাকে না পেলে কি কান্না করবে? এতগুলো দিন আমাকে না দেখে কি ভুলে যাবে না তো? তুলতুল আমার গালে তার ঠোঁট গড়ছে। আস্তে আস্তে করে কামড় দিচ্ছে আমার গালে। আমি হালকা হেসে তুলতুলের গালে চুমু দিয়ে বললাম, মাম্মা খুব তাড়াতাড়ি এসে পড়বে তুলতুল, একদমই কান্না করবে না, ঠিক আছে? তুলতুল হাতে তালি দিয়ে থেমে গেলেও অস্পষ্টভাবে উচ্চারণ করল, মাম্মা ঘুরে যাব। ধ্রুব তাড়া দিতেই মণিমা তুলতুলকে আমার কোল থেকে নিতে চাইল, তবে তুলতুল যাচ্ছে না। শক্ত করে চাপটে ধরে আছে আমাকে। মণিমা বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। তুলতুল কিছুতেই আমাকে ছাড়তে রাজি না। আর কোনো উপায় না পেয়ে জোর করে আমার কাছ থেকে নিয়ে নিল তুলতুলকে। সাথে সাথে তুলতুলের কান্না শুরু। চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, মাম্মা ঘুরে যাব, মাম্মা ঘুরে যাব। আমার মন খারাপ হলো ভীষণ। মেয়েটা হয়তো ভেবেছিল আমি তাকে নিয়ে ঘুরতে যাব। মণিমা তুলতুলের কান্না থামানোর চেষ্টা করতে করতে বললেন, তোরা যা, আমি ওকে সামলাচ্ছি। আর অনু, তোর তুলতুলকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না, ওর কান্না একটু পরে থেমে যাবে। আমি কিছুই বললাম না। পুরোটা সময় চেয়ে থাকলাম তুলতুলের দিকে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করছে তুলতুল। আমার কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, জেদ দেখাচ্ছে। চোখের জলে সারা মুখ লেপটে গেছে। সাথে সাথে মুখ লাল হয়ে গেছে তার। আমি এগিয়ে গিয়ে যেতে নিলেই ধ্রুব আমার হাত ধরে হাঁটা শুরু করলেন। আমাকে গাড়িতে বসিয়ে দিতে দিতে বললেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে তুলতুলের আম্মু, তাড়াতাড়ি বসুন তো, আমাকে আবার রাতে একবার অফিসে যেতে হবে। আমি বসলাম। গাড়ি ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে থাকলাম বাড়ির দিকে। দূরত্ব বাড়ছে, সেই সাথে চোখের আড়াল হচ্ছে সব কিছু। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। না চাইতেও চোখে জল আসলো। অনিচ্ছাতে সেই জল গড়িয়ে পড়লো গাল বেয়ে।
আমার জানা মতে মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না করে, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা উল্টো হচ্ছে কেন? বাপের বাড়ি যাচ্ছেন ভেবে তো আপনার খুশিতে নাচানাচি করার কথা, তা না করে প্যাস প্যাস করে কান্না করছেন। এটা কেমন কথা? আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম ধ্রুবর দিকে। নির্বিকার ভঙ্গিতে গাড়ি চালাচ্ছেন। কান্নার মাঝেও ক্ষীণ রাগ এসে ঝাপটে ধরল আমাকে। বিরক্তিতে কপাল কুঁচকে এলো আমার। কান্না থামিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলাম কিছুক্ষণ। ধ্রুব আমার চাহনি বুঝতে পেরে আর চোখে পরবার কয়েকবার তাকালেন। গলা পরিষ্কার করে মিনমিনিয়ে বললেন, আমি কি করলাম? আমাকে রাগ দেখাচ্ছেন কেন? চোখ দেখে তো মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে জলসে দিবেন। আপনার দৃষ্টিতে পড়ে ছারখার করে দিবেন আমাকে। আপনি কি থামবেন? তুলতুলের আব্বু, আমাকে না রাগালে কি আপনার ভালো লাগে না, তাই না? আমার কঠিন বাক্য ধ্রুবকে তেমন একটা যেন প্রভাবিত করলো না। তিনি তার মতো করে স্বাভাবিক। কোনো হেলদুল হলো না তার মাঝে। আমি হতাশ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে গেল। ধ্রুব বেশিক্ষণ থাকলেন না। সবার সাথে কৌশল বিনিময় করে আবারও বেরিয়ে পড়েছেন যাওয়ার জন্য। আম্মুর কথা মতো আমিও ধ্রুবর পিছন পিছন গেট পর্যন্ত আসলাম তাকে বিদায় জানাতে। হঠাৎ করে ধ্রুব আমার দিকে ফিরে তাকালেন। দুহাত দুদিকে ছড়িয়ে শীতল কণ্ঠে বললেন, আসুন, আমাকে একটা টাইট হাঁক দিন। আমি বিস্ফোরিত চোখে ওনার দিকে চাইলাম। রাত বাতির নিয়ন আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো জলজল করছে সোডিয়ামের আলোয়। চোখের ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। আমি সহসা অবাক করা কণ্ঠে প্রশ্ন করলাম, মানে কি বলছেন? ধ্রুব হাসল। বরাবরের মতোই শান্ত গলায় বলল, তাড়াতাড়ি আসুন, আমাকে একটা হাঁক দিয়ে দিন। আমি চলে যাচ্ছি। তুলতুলকে কাঁদিয়ে এসেছেন। আমি গেলেই তো মেয়েটা জিজ্ঞেস করবে তার মাম্মামের কথা। তখন আমি না হয় আপনার পক্ষ থেকে একটা টাইট হাঁক দিয়ে দিব। কিন্তু আমার কাছে তো মায়েদের মতো অসাধারণ মমতা আর তার মায়ের গন্ধ নেই। তাই আপনার কাছ থেকে একটু মমতার গায়ের গন্ধ নিজের সাথে করে নিয়ে যেতে চাচ্ছি। আমি অবাক হয়ে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। বাকরুদ্ধ অবস্থা আমার। কি বলবো ওনাকে? জড়িয়ে ধরবো কিনা সেটাও বুঝতে পারলাম না। আমার দুর্বল মস্তিষ্ককে আর কষ্ট করে কিছু ভাবতে হয়নি। তার আগে ধ্রুব আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। নিঃশব্দে মুখ গুজে দিলেন আমার গাড়ে। আমি থমকে গেলাম কিছুক্ষণের জন্য। চোখ বড় বড় করে দেখতে লাগলাম রাস্তার আশেপাশে কেউ আছে কিনা। ভাগ্য সহায় হলো, রাস্তায় একটি মানুষও দেখা গেল না। পুরো পাকা নির্জন রাস্তা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ধ্রুবর পিঠে আলতো করে হাত রাখলাম। ধ্রুব নেড়ে চেড়ে উঠলেন। আমার গাড়ির কাছে থাকা তার উষ্ঠদয় যুগল নাড়িয়ে অত্যন্ত নরম গলায় বললেন, একটা কথা মনে রেখো সানশাইন, দূরত্ব সবসময় শুধু কষ্টদায়ক হয় না। কিছু কিছু দূরত্ব কষ্টের ফল হিসাবে অনেক কিছু ফিরিয়ে দেয়। ভালোর জন্যও মাঝে মাঝে দূরত্বের প্রয়োজন হয়। ধ্রুব তার কথা শেষে আলতো করে তার উষ্ঠদয় আমার গাড়ে ছুঁয়ে দিলেন। আমি কেঁপে উঠলাম। পুরোপুরি ঘটনা বুঝে মস্তিষ্ক সচল হয়ে ওঠার আগেই গাড়ি চলে যাওয়ার শব্দ পেলাম। ধ্রুব চলে গেছে। তার গাড়ির দৃষ্টির আড়াল হওয়ার আগ পর্যন্ত আমি তাকিয়ে থাকলাম। শূন্য রাস্তার দিকে দৃষ্টি সরিয়ে যন্ত্রের মতো পা ফেলে ফিরে আসলাম বাসায়। কেটে গেল আরও 2 দিন। পড়াশোনায় নিজেকে সারাক্ষণ ডুবিয়ে রাখলাম। সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধু বই পড়লাম। পরীক্ষার প্রস্তুতি নিলাম। এত এত ব্যস্ততার মাঝেও কিছু কিছু জিনিসের অনুপস্থিতি আমার দীর্ঘশ্বাসের কারণ হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে খালি বিছানায় দেখে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়েছে। খাবার টেবিলে বসে মণিমা তুলতুলার আব্বুকে দেখতে না পেয়ে মন খারাপ হয়েছে। বারান্দায় এসে ধ্রুবর বেলি গাছ না দেখে বুকে তীব্র হাহাকার করেছি। সারা বাড়ি জুড়ে তুলতুলে ছুটোছুটি করা আর মাম্মা ডাক শোনা মিস করেছি। মণিমা তুলতুলের সঙ্গে 2 দিন কথা হলেও ধ্রুবর সঙ্গে কথা হয়নি। ধ্রুব দেওয়া ফোন দিয়ে কথা বলেছি মণিমার সাথে, তবে ধ্রুবকে কল দেওয়ার সাহস আর কারণ কোনোটাই খুঁজে পাইনি। কলিং বেলের শব্দে গেলাম না। আম্মু আছে, ভাইয়া আছে, তারাই খুলবে। আমি আগের মতোই দাঁড়িয়ে রইলাম ফাঁকা বারান্দায়। গুটগুটে অন্ধকার আকাশ, কালো মেঘে ঢেকে আছে। কিছুক্ষণ বাদে বৃষ্টি নামবে বোধ হয়। মিনিট 5 পর কেউ একজন দরজা ঠেলে রুমে আসলো। শব্দ পেলেও আমি তবুও পিছনে ফিরে তাকালাম। ভাবলাম আম্মু হয়তো এসেছে পড়াশোনার খোঁজ নিতে, কিন্তু আমার ধারণা ভুল হলো। পুরুষালী কণ্ঠে কেউ একজন ডাকলো আমায়, তুলতুলের আম্মু। আমি চমকে গেলাম। দ্রুত রুমে এসে দেখলাম ধ্রুব বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে ক্লান্ত ভঙ্গিতে। আমাকে দেখা মাত্রই বুকে হাত দিয়ে অস্পষ্ট স্বরে থেমে থেমে বললেন, আমার বুকে না ভীষণ ব্যথা করছে তুলতুলের আম্মু। কিছুটা হয়েছে আমার বুকে। আমি টের পাচ্ছি সেই জিনিসটার উপস্থিতি। মাঝে মধ্যে ভীষণ ভারী হয়ে যায় বুক। তখন তীব্র যন্ত্রণা করে। আমার শ্বাস নিতে কষ্ট হয়। আমার খুব ভয়ঙ্কর কিছু হয়েছে, আমি বুঝতে পারছি তুলতুলের আম্মু। ধ্রুব কথাগুলো বলেই হাঁপাতে শুরু করলেন। বুকে হাত দিয়ে বড় বড় করে শ্বাস নিচ্ছেন তিনি।
আমার বুকে ভয়ঙ্কর কিছু একটা উপস্থিতি টের পাচ্ছে তুলতুলে আম্মু। স্বাভাবিক কোনো রোগ বলে মনে হচ্ছে না। হঠাৎই বুকে সে ভারী জিনিসটা অনুভব করি। তখন আচমকাই তীব্র যন্ত্রণা শুরু হয়। আপনি কি বুঝতে পারছেন আমার কষ্টটা? ধ্রুব ভীষণ উত্তেজিত হয়ে কথাগুলো বলল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বেশ কিছুক্ষণ। ধ্রুব এখনও বুকে হাত দিয়ে হাঁপাচ্ছেন। হয়তো এতগুলো কথা একসাথে বলার কারণে এমনটা হয়েছে। আচ্ছা, ওনার কি সত্যি কিছু হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে এগিয়ে গেলাম তার কাছে। ওনার বাহুতে হাত রেখে বললাম, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আপনার? আর হঠাৎ করে অসুস্থই বা হলেন কিভাবে? ডক্টর দেখিয়েছেন? ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, খুবই ভয়ঙ্কর। ডক্টর কিছুই করতে পারবে না। আমি এখনও টের পাচ্ছি আমার বুকে সে ভয়ঙ্কর জিনিসটা নাড়াচাড়া করছে, আমাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। বুক ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে ওই জিনিসটা। ধ্রুব এবারও হাইপার হয়ে কথাগুলো বলল। আর এমন বিধ্বস্ত অবস্থা দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। ওনার পাশে বসে ভয় জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলাম, খুব খারাপ লাগছে আপনার? ডক্টর আনতে বলবো? কি হয়েছে বুকে? আগে তো কখনো এসব বলেননি। আর কী সব নাড়াচাড়া করার কথা বলছেন? কিশোর বাড়ির ভয়ঙ্কর জিনিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলুন না তুলতুলের আব্বু, আমার না ভয় করছে। ধ্রুব সরু চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন। ওনার ভাবভঙ্গি আমি কিছুই বুঝতে পারলাম না, কখনো বুঝতে পারিও না। ধ্রুব তার মাথা হালকা উঁচু করে ক্ষীণ স্বরে বললেন, বুঝিয়ে বলবো? আমি দ্রুত মাথা চালিয়ে সম্মতি জানালাম। ধ্রুব এবার আধা-শোয়া হয়ে বসলেন। হাত নাড়িয়ে আমাকে কাছে ডেকে বললেন, এদিকে আসুন, বুকে মাথা রেখে শুনুন। ধ্রুব অপেক্ষা করলেন না। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি অবাক হলাম। খানিকক্ষণ স্তব্ধ থেকে দারুণ আগ্রহ নিয়ে শুনলাম ওনার বুকে দুপুকানি। ওনার হৃৎপিণ্ড লাফাচ্ছে, হয়তো কিছুটা দ্রুত গতিতে। তবে এটাই কি ওনার সমস্যা? আমি সরে আসতে চাইলে ধ্রুব বাধা দিলেন। আমাকে জড়িয়ে ধরে রাখলেন শক্ত করে। নরম গলায় বললেন, আমার বুকে বিশাল এক ভালোবাসার দোলা পাকিয়ে গেছে। পাহাড় সমান ভালোবাসা অনুভব করছি। হঠাৎ করে বুকের ভিতর এসে চেপে বসলো সে অনাকাঙ্ক্ষিত ভালোবাসা। ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাচ্ছে, বুকের ভিতর চাপা থাকতে চাইছে না কিছুতেই। ভালোবাসা ছাড়িয়ে দিতে চাচ্ছে সারা পৃথিবীতে। আর আমাদের সে বেলি ফুল গাছটাতে ফুল হয়ে পড়তে চাচ্ছে ভালোবাসা, বৃষ্টির ফোঁটা হয়ে ঝরতে চাচ্ছে সকল বিষাদ আর অবসন্নতা। ধ্রুব থামলেন, নীরব হলেন কিছুক্ষণের জন্য। আমি স্তম্ভিত হলাম, বাকরুদ্ধকর অবস্থা হলো আমার। আমার মন মস্তিষ্ক সবটা এলোমেলো হলো সেই বাতাসের মতো। ধ্রুব ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ফেললেন। বিষণ্ণ গলায় বললেন, ভালোবাসারা বুকের ভিতর থাকতে না চেয়ে আমার তীব্র যন্ত্রণা দিচ্ছে। আমি অসহায় হয়ে পড়েছি ভালোবাসার অত্যাচারে, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। এটা খুব ভয়ঙ্কর একটা রোগ। আমার মনে হচ্ছে আমি এই রোগে মারাই যাব। আমার বুকটা ফেটে যাবে। একটু যত্ন দরকার। ভালোবাসাগুলো একটু আপনার আগলে রাখা প্রয়োজন ছিল, একটু সামলে নেওয়া প্রয়োজন। পারবেন তো আমাকে বাঁচাতে? আমার পার্সোনাল বুকটাতে একটু আগলে রাখতে পারবেন আপনাকে? আমি কোনো জবাব দিলাম না। এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থা আমার নেই। গলার স্বর আটকে গেছে কণ্ঠনালীতে। আমার মস্তিষ্কের পুরোটা জায়গায় দখল করে নিয়েছে ধ্রুবর কথাগুলো। আমি ভাবতে লাগলাম তার বলা কথা। ওনার ভালোবাসা আগলে রাখার ক্ষমতা কি আমার আছে? আমি কি আদৌ কারো ভালোবাসার যত্নে রাখার যোগ্য? জানি না এসব প্রশ্নের উত্তর। এই অনুভূতিগুলোকে অসহনীয় লাগতে লাগলো। শরীরের প্রতিটি শিরায় শিরায় জেদ বয়ে গেল। রাগ হতে লাগলো নিজের উপর। আমি কারো ভালোবাসা আগলে রাখার ক্ষমতা রাখি না। হ্যাঁ, আমার ভালোবাসা নিয়ে আসবে শুধু কষ্টই পাবে। আমার দ্বারা মানুষ শুধু কষ্টই পায়। ধ্রুব হালকা হেসে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আমার মনে হয় আপনি একটা শামুকের মতো। শামুক যেমন একটু নাড়াচাড়াতে নিজেকে খোলসের ভিতর লুকিয়ে নেয়, আপনিও ঠিক সেভাবেই নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছেন। তবে সমস্যা নেই, আপনি শামুক হলে আমি আপনার খোলস হতে রাজি। নিজেকে লুকিয়ে নিতে চাইলে আমার মাঝে লুকিয়ে নিতে হবে, অন্য কোথাও না। অন্য কারো সে অধিকার নেই। ধ্রুব আমাকে ছেড়ে দিতেই আমি দরপড়িয়ে উঠে বসলাম। নিজেকে এখন রোগী মনে হচ্ছে। ধ্রুবের বুকের ব্যথাটা যেন এখন নিজের মধ্যে এসে পড়েছে। বুক ধড়ফড় করছে তীব্রভাবে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম। ধ্রুব বিছানা থেকে উঠে গম্ভীর কণ্ঠে বলে, আপনি পড়তে বসুন, আমি শাকিল আর আব্বু আম্মুর সাথে কথা বলে আসি। আমি এসে আপনার সব পড়া চেক করব। কাল সকালে আপনার এক্সাম, তাই আজ এখানেই থাকবো। ধ্রুব হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে বই নিয়ে পড়তে বসলাম। জমজমিয়ে বৃষ্টি নামল। ভেজা মাটির গন্ধ ছাড়িয়ে পড়ল চারপাশ। কানে শুধু ভাসতে লাগলো বৃষ্টির পাগল করা ছন্দ। অনুভূতিহীন আমি হঠাৎ করে বৃষ্টির ছন্দে মাতাল হলাম। বিস্নিস্নাত এক গভীর রাত। ধ্রুব আমার হাত নিজের মুঠোয় আগলে নিয়ে এগিয়ে গেলেন বারান্দার দিকে। আমাকে পাশে নিয়ে দাঁড়ালেন রেলিংয়ের সামনে। বৃষ্টির ছাট গায়ে আসছে।
শীতল হাওয়ায় কাটা দিয়ে উঠছে সারা শরীর। দুজনের মাঝে এক আকাশ সমান নীরবতা। মিনিটখানেক পর ধ্রুব বললেন, এই মেঘাচ্ছন্ন আকাশ আর মুষলধারার বৃষ্টি দুটোই তোমার মতো স্নিগ্ধ। আমাদের মাঝের এই নীরবতা ঠিক তোমার চোখের মতোই গভীর। আর বাতাস, সেটা তো তোমার মুগ্ধ করা চাহনির মতো শীতল। আমি অপলক তাকিয়ে রইলাম ধ্রুবর মুখের দিকে। কয়েক ঘন্টা আগে সে কথাগুলো আবারও মনে পড়ল। হঠাৎ করে ধ্রুবর এমন পরিবর্তন আমাকে বারবার অস্বস্তিতে ফেলছে। ধ্রুব তার মুগ্ধ দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করলো। থেমে থেমে বললেন, সানশাইন, শোনো না, একটা কথা বলছি। তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি আমি। তোমাকে ভালোবাসার কারণটা আমি জানি না, আর খুঁজতেও চাই না। ভালোবাসার তীব্রতা কমে যায়, তাহলে মানুষটার প্রতি আগ্রহ কমে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে জোর করছি না আমাকে এত জলদি ভালোবাসতে। হয়তো তোমার আগেই আমি বুঝে যাব তোমার ভালোবাসা। আমি নিচু করে মাথা চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ধ্রুব আমার কোনো সাড়া শব্দ না পেয়ে গাঢ় স্বরে বললেন, তুলতুলের সাথে কথা হয়েছে? আমি মেয়ে কণ্ঠে বললাম, হ্যাঁ, ডিনার করার পরেই কথা হয়েছে। আচ্ছা, এখন যান, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, সকাল সকাল আবার উঠতে হবে। আমি মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়াতেই ধ্রুব পিছন থেকে আমাকে ডাকলেন, তুলতুলের আম্মু। আমি পিছন ঘুরে কৌতূহলী চোখে তাকালাম ওনার নির্লিপ্ত চোখের দিকে। ঠোঁটের কোণে তরল ভঙ্গির হাসি, মুখে বৃষ্টির পানি লেগে আছে। কি অদ্ভুতই না দেখাচ্ছে তাকে। আমার দিকে চেয়ে থেকে শান্ত গলায় বললেন, আমি হতে হলে পুরোপুরি আমারই হতে হবে। সেখানে অতীতের বিন্দুমাত্র রেশ থাকবে না। আমি অপেক্ষা করতে রাজি, তবে হার মানতে রাজি নই। ধ্রুব ভাই, আপনি জানেন অনুজ যে পরীক্ষার হলে ফিট হয়ে যাওয়ার অভ্যাস আছে? ভাইয়ের কথা শুনে আমি জ্বলন্ত চোখে ওর দিকে তাকালাম। ভাইয়া পাত্তা দিল না আমার চাহনি। ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ধ্রুবর দিকে, মুখে শয়তানি হাসি। ভাইয়াকে আরও উৎসাহ দিয়ে ধ্রুব বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা দেওয়ার সময় ফিট হয়েছিল, সেটা আমি জানি। এখনও কি সেই অভ্যাস আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? এই যে এখনও যদি দুষ্টুমি করে একটা থাপ্পড় দিই না, দেখবেন কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ভাইয়ের পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল। ধ্রুব তাল মিলালো ভাইয়ের সাথে। তাদের এমন জঙ্কা তোলা হাসি দেখে আমি রাগান্বিত গলায় বললাম, ভাইয়া তুই কি থামবি, নাকি আমি আম্মুর কাছে বিচার দিব? ভাইয়া মুখ বিকৃতি করে করে বলল, দেখলেন তো ধ্রুব ভাই, কিছু না বলতে কেমন শুরু করে দিয়েছে। আমি রেগে মেগে কিছু বলবো তার আগে ধ্রুব নিজের হাসি চেপে রেখে বললেন, থাক শাকিল, বাদ দাও, একটু পর এক্সাম, এখন আবার কান্নাকাটি করলে সমস্যা হয়ে যাবে। ধ্রুবর কথায় আমি তীক্ষ্ণ চোখে চাইলাম। ধ্রুব ঠোঁট চেপে হাসলেন। আমার রাগ পুরোপুরি অগ্রাহ্য করে আমার হাত ধরে বেরিয়ে পড়লেন ভার্সিটির উদ্দেশ্যে। পুরো রাস্তা আমি আর কোনো কথা বলিনি। ভার্সিটিতে এসে আমি গাড়ি থেকে নামতে ধ্রুব আমার পিছন পিছন আসলেন। আমার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন সানিয়ার জন্য। আমি কিছুই বললাম না। বেশ খানিকটা সময় পর সানিয়া আসলো। ধ্রুবর সাথে কুশল বিনিময় শেষে ভার্সিটির ভিতরে চলে যাব। তখনই ধ্রুব আমার হাত ধরে নরম গলায় বললেন, ঠিকমতো এক্সাম দিও। আর হ্যাঁ, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করো না, মনোযোগ দিয়ে লিখবে। নিজের উপর বেশি চাপ দিও না, যতটুকু পারবে ততটুকুই লিখবে। আর হ্যাঁ, সব কিছু নিয়েছো কিনা একবার দেখে নাও। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ধ্রুবর কথার দিকে। আমার পাশ থেকে সানিয়ে দুষ্টুমি করে বলল, দুলাভাই, আপনার বউ কিন্তু এর আগেও অনেকবার এক্সাম দিয়েছে, আর আপনি যেমন করছেন মনে হচ্ছে কোনো বাচ্চাই প্রথম এক্সাম দিতে আসছে। ধ্রুব খানিকটা বিব্রত বোধ করলেন, থতমত খেয়ে বললেন, আচ্ছা যাও তোমরা, দেরি হয়ে যাচ্ছে। সানিয়া এবারও ঠোঁট চেপে হেসে বলল, দুলাভাই, অনুর হাতটা না ছাড়লে যাবো কিভাবে? অবশ্য আপনি অনুর সাথে যেতে চাইলে আমি টিচারের সাথে কথা বলে দেখতে পারি রাজি হয় কি না। ধ্রুব এবার ভীষণ লজ্জা পেল। ঝট করে আমার হাত ছেড়ে দিয়ে অপ্রস্তুত হয়ে আশেপাশে চোখ বুলালেন। দুহাত পকেটে গুজে জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলেন তিনি। আমি অপলক সেদিকে চেয়ে থাকলাম। ধ্রুব কারো কথায় লজ্জা পায়, বিব্রত বোধ করে, এটাও আজ নতুন দেখেছি। মানুষটাকে যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। দুলাভাই, তোর অনেক কেয়ার করে তাই না অনু? তোর কি মনে হচ্ছে না তোর নেওয়া সিদ্ধান্তটাই ঠিক ছিল? তোর কি মনে হচ্ছে না দুলাভাইকে বিয়ে করার সিদ্ধান্তটা তো ঠিকই নিয়েছিস? আমার কেন যেন মনে হচ্ছে দুলাভাই তোর জন্য পারফেক্ট। দুলাভাই একমাত্র ব্যক্তি যে তোকে ভালো রাখতে পারবে। সানির কথার প্রতি উত্তরে আমি কিছুই বললাম না। নির্লিপ্ত চোখ জোড়া দৃষ্টি নামিয়ে একদম পায়ের কাছে এনে স্থির করলাম। আশেপাশের হইচই আর সানির বলা একের পর এক কথাগুলো কোনোটাই কানে পৌঁছালো না। আমার মস্তিষ্কে চলতে থাকা চিন্তাধারাগুলো এক জায়গায় এসে থমকে গেল। পৃথিবীর কেউ কারোর জন্য পারফেক্ট নয়। কেউ কাউকে পুরোপুরি ভালো রাখতে পারে না। কেউ বিনা কারণে কাউকে ভালোবাসে না। প্রয়োজন ছাড়া পৃথিবীতে কিছুই হয় না।
কারণ কারণ ছাড়া একটা পাতাও নড়ে না। সব কিছুতেই কারণ আছে, স্বার্থ আছে। আচ্ছা, ধ্রুবর ভালোবাসা কি সত্যি? আর সত্যি হলো এই ভালোবাসার কারণ কি? আমার ভগ্ন হৃদয়ের প্রতি সহানুভূতি, নাকি জোর জবরদস্তি হয়ে যাওয়া স্ত্রীকে মেনে নেওয়ার প্রচেষ্টা? হঠাৎ করে কেন ভালোবাসা হলো? এত এত প্রশ্নের জবাব কে দিবে? ধ্রুব কি দিতে পারবে আমার সকল প্রশ্নের জবাব? ক্লাসরুমে এসে পা রাখতে আমার মস্তিষ্ক স্থির হলো, পরিবর্তন হলো আমার মন। বিশৃঙ্খল সকল চিন্তাভাবনা তালাবন্ধ করে রাখলাম মনের মাঝে। মণিমার কথা মনে পড়তে মনটা ভালো হয়ে গেল। তার মেয়ে আমি, তার সব ইচ্ছে পূরণ করতে হবে আমাকে। মোহনা আপু না পারলেও আমাকে পারতে হবে। খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিলাম। যতটা আশা করেছিলাম তার চেয়ে ভালো লিখেছি পরীক্ষার খাতায়। ক্লাস থেকে বেরিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে রইলাম। আমার অবচেতন মন বলছে ধ্রুব আমাকে নিতে আসবে। আমি অপেক্ষা করলাম 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অনেকটা সময় ধরে অপেক্ষা করলাম। ধ্রুব আসলো না, এমনকি ফোন করে কিছু জানালেও না। আমি তবুও পথ চেয়ে রইলাম ধ্রুবর জন্য। সানি হতাশ হয়ে আশা ছেড়ে দিয়ে ক্লান্ত গলায় বলল, দোস্ত চল না, আমরা একেই চলে যাই। দুলাভাই বোধহয় আসবে না, শুধু শুধু দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার কোনো মানে হয় না। সানি কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু একটা ভাবলো, পরক্ষণে উত্তেজিত হয়ে বলল, কি অদ্ভুত, দুলাভাই আসবে কিনা তা ওনাকে ফোন করে জিজ্ঞেস করলেই তো হতো। কি বোকা আমরা, এতক্ষণ কেন আসলো না এই বুদ্ধি। যাই হোক, সময় নষ্ট না করে দুলাভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করা আসবে কি না। আমি শান্ত চোখে সানির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ক্ষীণ স্বরে বললাম, আমি কখনো ওনাকে নিজে থেকে ফোন দেইনি। সানি প্রচণ্ড রকম অবাক হয়ে আমার দিকে তাকায়। চোখের ছানা বড় বড় করে অবিশ্বাসের গলায় বলল, তুই দুলাভাইকে নিজে থেকে ফোন দিসনি মানে কি? বিয়ের এতদিন হয়ে গেল, অথচ তুই দুলাভাইকে একবারও নিজে থেকে কল করিসনি? আমি প্রতি উত্তরে ছোট্ট করে একটা শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নিলাম। রাস্তার দিকে তাকাতেই দেখলাম ভাইয়া আসছে। আমার সামনে এসে হাঁটুতে দুহাত বর দিয়ে ঝুঁকে ঝুঁকে হাঁপাতে লাগলো। নিজেকে সামলিয়ে নিয়ে ক্লান্ত গলায় বলল, ওই রোডে প্রচুর জ্যাম রে অনু, জানিস তোর জন্য কতটা পথ আমার হেঁটে আসতে হয়েছে? আমার সরু দৃষ্টি নিক্ষেপ করলাম ভাইয়ার ক্লান্ত পরিশ্রান্ত মুখের দিকে। 2 হাত আড়াআড়িভাবে বাস করে সন্দিহান কণ্ঠে বললাম, আমি বলেছি কি তোকে আসতে? তুমি বলো নাই, কিন্তু তোমার স্বামী মানে আমার ধ্রুব ভাইয়ের হুকুম। তার মহারানীকে যেন আমি যত্ন সহকারে কোলে করে বাসায় নিয়ে যাই। ভাইয়ের বিকৃত বাক্য শুনে আমি জ্বলন্ত চোখে চাইলাম তার দিকে। পরক্ষণে নিজের রাগ সামলিয়ে নিয়ে শান্ত গলায় প্রশ্ন করলাম, উনি তোকে আসতে বলেছে কেন? আরে ধ্রুব ভাইয়েরই তো আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে নাকি জরুরি কাজ পড়ে গেছে, তাই তো আমাকে ফোন করে বললো তোকে নিয়ে যেতে। এখন চল, তাড়াতাড়ি চল, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। সানি, তুইও চল। ভাইয়া তৎক্ষণাৎ একটা অটোরিকশা থামিয়ে আমাদের নিয়ে উঠে পড়লেন। বেশ খানিকটা পথ যেতেই তীক্ষ্ণ শব্দে আমার ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিতেই স্ক্রিনে দুটো ছবি আর তার নিচে স্পষ্ট একটা নাম ভেসে উঠল, তুলতুলের আব্বু। নিজের অজান্তে খানিকটা স্বস্তি বোধ করলাম। কিরে, ফোন রিসিভ করছিস না কেন? সানি আমার গায়ে হালকা ধাক্কা দিতে আমি অপ্রস্তুত হয়ে দ্রুত ফোনটা রিসিভ করলাম। সাথে সাথে ধ্রুব নিম্ন স্বরে বললেন, সরি, আমি আসতে পারিনি। আসলে হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই শাকিলকে বলেছি যেন আপনাকে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। ধ্রুব কিছুটা সময় নিশ্চুপ থেকে ভীষণ আগ্রহ নিয়ে আমাকে প্রশ্ন করলেন, পরীক্ষা ভালো হয়েছে? আমি ছোট করে ক্ষীণ স্বরে বললাম, হ্যাঁ। এখন কি রাস্তায়? হুম। শাকিল আছে সাথে? হ্যাঁ আছে। আমাদের কথার মাঝে আসমকাই ভাইয়ের সামনে থেকে দমকে উঠল, রাগে চিড়বিড় করে বলে উঠল, এসব কী ধরনের কথাবার্তা অনু? হ্যাঁ হুম, এসব কেমন কথা? আমার তো শুনেই বিরক্ত লাগছে। ধ্রুব ভাইও নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। তুই কি লজ্জা পাচ্ছিস আমার সামনে কথা বলতে? অদ্ভুত ব্যাপার তো, আমি তো তোকে কখনো আমার সামনে এত লজ্জা পেতে দেখিনি। ভাইয়ের কথা সুর টেনে সানি কৌতুক করে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে তো একটু একটু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক শাকিল ভাই। এতক্ষণ লজ্জা না পেলেও সানিয়ার ভাইয়ের কথায় এবার আমি সত্যি সত্যি অনেক লজ্জা পেলাম। লজ্জা আরও প্রখর হলো যখন ফোনের অপর প্রান্ত থেকে ধ্রুব তরল হাসির শুনতে পেলাম। লজ্জায় লাল হতে লাগলাম আমি। ইচ্ছে করলো নিজেকে আড়াল করে নিই সব কিছু থেকে, কিন্তু এটা তো সম্ভব না কিছুতেই। ধ্রুব নামক এই নির্লিপ্ত মানুষটার কারণেই প্রতিদিন নতুন নতুন অনুভূতির সঙ্গে নিজেকে পরিচিত করতে হবে।
বিষণ্ণতা চাদরে মোড়ানো রাতের আকাশ, ধূসর কালো মেঘগুলো বাড়ছে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে। প্রবল বেগে বইছে বৈশাখের জোড়ো হাওয়া। আকাশের দিকে উদাসীন চোখে চেয়ে আনমনেই ভাবতে লাগলাম, ধ্রুব এখন কি করছে? তিনিও কি আমার মতো এই বিষণ্ণ আকাশ দেখছে? ওনাকেও কি ছুঁয়ে দিচ্ছে বিশৃঙ্খল বাতাস? ভীষণ এলোমেলো হয়ে আছে আমার মন। কাল দুপুর থেকে ধ্রুবর সঙ্গে একবারও কথা হয়নি। ধ্রুব ফোন দেয়নি, আর আমিও ফোন করে ওনার খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। মণিমার কাছেও লজ্জায় কিছু জিজ্ঞেস করতে পারিনি। সব কিছুতে যেন একটা দ্বিধাবোধ কাজ করে। ইচ্ছে করলেও সব ইচ্ছে পূরণ করতে মন সায় দেয় না। দ্বিধাবোধ আর অস্বস্তিতে বাধা পড়ে যায় সকল ইচ্ছে। ফোনের রিংটোনের শব্দে আমার ভাবনায় ছেদ করলো। ক্ষীণ বিরক্ত নিয়ে রুমের দিকে পা বাড়ালাম। চেয়ে থাকলাম ফোনের স্ক্রিনের দিকে। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে ধরলাম। ফোনের অপর প্রান্তের মানুষটা নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমি অপেক্ষা করছি, 2 মিনিটের মধ্যে বাহিরে আসুন। আমাকে কথা বলার সুযোগ না দিয়ে ধ্রুব লাইনটা কেটে দিল। আমি হতভম্ব হয়ে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো বিষয়টা যেন মাথার উপর দিয়ে গেল। এ রাতের সময় বাহিরে কিভাবে? আর উনি অপেক্ষা করছেন মানে? কোথায় অপেক্ষা করছেন? 7 পাঁচ ভাবতে ভাবতে ধ্রুবর সতর্ক বার্তা এসে পৌঁছালো আমার ফোনে। 1 মিনিট বাকি, জলদি আসুন। ধ্রুব মেসেজ দেখে আমি হড়বড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুমে কাউকে না দেখে টিপে টিপে চুপিসারে বেরিয়ে এলাম বাসা থেকে। গেটের কাছে আসতে গাড়ি নিয়ে ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দুহাত পকেটে গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তার শান্ত শীতল মুখশ্রী। আমি ওনার দিকে এগিয়ে এসে বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম, ভিতরে না এসে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আমাকেই বা বাহিরে আসতে বললেন কেন? ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালেন। পকেট থেকে হাত বের করে তার এলোমেলো চুলে নিখুঁত কাজ চালিয়ে দিলেন। সুন্দর করে চুলগুলো গুছিয়ে নিয়ে আমার প্রশ্ন পুরোপুরি অগ্রাহ্য করে বললেন, লেটস গো। কোথায় যাব? আমার প্রশ্নে ধ্রুব খুব সহজ গলায় উত্তর দিল, আমি যেখানে যাব সেখানেই। আমি তখন ব্রু কুঁচকে ফেললাম। ওনার কথা নাকচ করে বললাম, আমি কোথাও যাব না, আমার ইচ্ছে করছে না। বাসায় কাউকে বলেই তো বের হইনি। দূর। ধ্রুব বাঁকা হাসলেন। অতি স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, আপনার ইচ্ছা না করলেও যেতে হবে। ইফ আই কল ইউ, ইউ হ্যাভ টু বি দেয়ার। আমি আগের মতো ব্রু কুঁচকে বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম। ধ্রুব বোধহয় কিঞ্চিত বিরক্ত হলেন। কড়া গলায় আমাকে বললেন, যা বলেছি তাই করুন, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন তুলতুলে রাম্মু। আমি যন্ত্রের মতো চুপচাপ গাড়িতে উঠে বসলাম। ধ্রুব বসলেন। আমার দিকে এক ঝলক তাকিয়ে থেকে বললেন, সিট বেল্ট লাগিয়ে নিন। ধ্রুবর কথা মতোই আমি সিট বেল্টটা লাগিয়ে নিলাম। গাড়ি চলছে। এলাকার গলি পেরিয়ে চলে এলো অন্য রাস্তায়। আমি কিছুটা ইতস্ত করে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর বাসায় এসে ভিতরে যাননি কেন? আম্মু আমাকে না পেলে যে কত চিন্তা করবে। বউয়ের সাথে প্রেম করতে এসেছি, এতে আমার বোকাশোকা শাশুড়ি বিলেন হবে বলে তো আমার মনে হয় না। উনি আমাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে, যেমনটা আমার মা আপনাকে ভালোবাসে। তাই ভালোবাসায় কাটাকাটি। ধ্রুবর মুখে অমায়িক হাসি। কত সহজ সরল ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন। রাত 9টা বাজে। কাউকে কিছু না বলে আমাকে নিয়ে বেরিয়ে এলেন। আমাকে বাসায় না পেয়ে সবাই অস্থির হবেন কিনা এতে তার বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। আমি তপ্ত শ্বাস ফেলে স্নান কণ্ঠে বললাম, বাসার ভিতরে যাননি কেন? ধ্রুব গাড় বাঁকিয়ে আমার দিকে চেয়ে অদ্ভুতভাবে হাসলেন। গলার স্বর নামিয়ে মিনমিনিয়ে বললেন, আসলে আমার লজ্জা লাগছিল। বউয়ের সাথে দেখা করতে প্রতিদিন শ্বশুর বাসায় যাওয়া ব্যাপারটা খুবই লজ্জাজনক মনে হচ্ছে আমার কাছে। তাছাড়া এসব দেখলে সবাই তো আমাকে বউ পাগল বলবে, যা মোটেও আমার ক্যারেক্টারের সাথে যায় না। ওনার কথা শুনে যেন আমার ভীষণ হাসি পেল। আমি মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলাম। কোনো রকম নিজের হাসি লুকিয়ে চাপা কণ্ঠে ওনাকে বললাম, ও আচ্ছা, শ্বশুর বাসায় বউয়ের সাথে দেখা করতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। আর এখন যে কাউকে না জানিয়ে বউকেই তুলে নিয়ে যাচ্ছেন, তার বেলায় কি? এটা তো আরও ভয়াবহ ব্যাপার। এটা কি বুঝতে পারছেন? ধ্রুব অবাক চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাবলেশহীন ভঙ্গিতে বললেন, বিয়ের আগে প্রেম করার শখ বিয়ের পরে মেটাচ্ছি। এর জন্য একটু একটু ভয়াবহ কাজ তো করতেই হবে। আমার আবার বীরপুরুষ টাইপ প্রেমিক হওয়ার ইচ্ছে ছিল। এখন না হয় প্রেমিকের জায়গায় বীর স্বামী হলাম, তাতে ক্ষতি কী? আমি অবাক হয়ে গেলাম। বিস্মিত চোখে চেয়ে রইলাম ধ্রুবর দিকে। কি বলছেন এসব? মানুষটা কি পাগল হয়ে গেছে নাকি? একবার লজ্জায় লাল হচ্ছে, আবার কি সব সাংঘাতিক প্রেম প্রেম কথা বলছেন।
নির্ঘাত মাথায় তার পার সব ছেড়ে গেছে। না হলে এমন হলেন কি করে? এই রেস্টুরেন্টের কথা মনে আছে আপনার? ধ্রুবর কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। ধ্রুবর দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করে জানালা দিকে বাহিরে তাকালাম। আনমনা হয়ে তাকে বললাম, হ্যাঁ, বিয়ের আগে আপনার সাথে দেখা করেছিলাম এখানে। আমার কথার বিনিময়ে তিনি মৃদুস্বরে হাসলেন। গাড়ি রাস্তার একপাশে থামিয়ে আমার দিকে ঘুরে বসলেন হাসি হাসি মুখে। খানিকক্ষণ রেস্টুরেন্টের দিকে চেয়ে থেকে শান্ত গলায় বললেন, সেদিন আম্মু আমাকে এক প্রকার জোর করে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছিল। আমি রেস্টুরেন্টের জানালার পাশেই বসেছিলাম। রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করেছিলাম অনাকাঙ্ক্ষিত একটা মানুষের। ভেবেছিলাম এত এত বছর আগে দেখা করা সেই ছোট্ট পিচ্ছি মেয়েটা হয়তো বিচ্ছেদের দাহনে পুড়ে বিষণ্ণ উদাসীন এক রমণীতে পরিণত হয়েছে। তখন হঠাৎ করে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা মায়াকাড়া চেহারার এক শ্যামলতার দিকে নজর পড়ে। যা ভেবেছিলাম ঠিক তাই। খুবই বিধ্বস্ত লাগছিল তাকে। আচমকাই একটা বাচ্চা দৌড়ে যাওয়ার সময় তার সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। সেই বিষণ্ণ রমণী খুব মমতার সঙ্গে বাচ্চাটাকে তুলে দেয়। কে যেন কথা বলছিল বাচ্চাটার সঙ্গে। কথার মাঝে হঠাৎ করে হাসি ফুটল তার সেই উদাসীন মুখে। রাতের আকাশে থাকা ধ্রুব তারার মতোই জলমলে ছিল ওই হাসি। একদম তীরের মতো এসে বিঁধছিল আমার বুকে। ছিনছিনে ব্যথা অনুভব করছিলাম বুকের বাঁ পাশটায়। খানিকটা সময়ের জন্য থমকেও গিয়েছিলাম। পর মুহূর্তে সেই হাসিটাও থমকে গিয়েছিল। ভীষণ আফসোস হয়েছিল হাসিটা মিলিয়ে যেতে দেখে। আবারও সেই মনমরা মুখ, গণ আধারে নিমজ্জিত হয়ে গেল সেই হাস্যোজ্জ্বল চেহারা। চোখে মুখে বিষাদের ছায়া। জলমলে চোখ দুটোর নিচে জমানো কালিগুলো নির্গম রাত কাটানো জানান দিচ্ছিল। মন খারাপ হয়েছিল ভীষণ রকম। ধ্রুব থামলেন। নির্বিকার ভঙ্গিতে বসে রইলেন সেই রেস্টুরেন্টের দিকে চেয়ে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বিস্ময়ে বড় হয়ে যাওয়া চোখ দুটো দিকে ধ্রুব শান্ত শীতল মুখখানা দেখলাম। উনি আমার প্রতিটা বিষয় এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছেন তা আমার ভাবনার মধ্যেই ছিল না। তাহলে কি উনি সত্যি আমায় ভালোবাসেন? আমি নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে জিজ্ঞেস করলাম, আপনি আমায় ভালোবাসেন কেন? হঠাৎ এই ভালোবাসার কারণ কি? ধ্রুব বরাবরের মতোই তার সহজাত তরল ভঙ্গির হাসি দিলেন। তার শান্ত শীতল শীতল চাহনি স্থির করলেন আমার কৌতূহলী চোখের দিকে। কোনো কথা না বলে গাড়ি নিয়ে ফিরে এলেন বাসার পথে। গেটের কাছে গাড়ি থামতে আমাকে বললেন, নামুন, বাসায় এসে পড়েছি। আমি গাড়ি থেকে নামলাম। আমার সাথে সাথে ধ্রুব তার সিট থেকে নেমে এলেন গাড়ির বাহিরে। আমার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে অত্যন্ত নরম সুরে বললেন, আমি ঠিক করেছিলাম আমি তোমার মুখের হাসি দেখতে চাই। তোমার জন্য নয়, আমার নিজের জন্য। সেদিনের মতোই আমি বারবার তোমার হাসি দেখে থমকে যেতে চাই। বুকে সে চিনচিনে ব্যথাটা অনুভব করতে চাই। নিজেকে মুগ্ধ করার জন্য হলেও তোমার হাসিটা আমার খুব প্রয়োজন। আর আমি তোমাকে চাই আমার নিজের স্বার্থের জন্য। আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য। তোমার ঠোঁটের হাসি সারা জীবন দেখার জন্য। সবটাই চাই আমার নিজের জন্য। এটাই হলো তোমাকে ভালোবাসার কারণ। বুঝলে সানশাইন? আমি মূর্তির ন্যায় থমকে দাঁড়িয়ে রইলাম। কি অদ্ভুত এক অনুভূতি! নিজের স্বামীর মুখে এমন সব কথা শুনিয়ে যেন অস্বস্তি হচ্ছে, লজ্জা লাগছে, তার চেয়ে বেশি অবাক হচ্ছি। মানুষটা এত সুন্দর করে কথা বলতে পারে? কাউকে ভালোবাসার কারণ কি এত এসব হতে পারে? আমাকে নিরুত্তর দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব দুহাত বাড়িয়ে সহজ গলায় বললেন, তুলতুলের আম্মু, আসুন তো, আমাকে একটা টাইট হাঁক দিন। তুলতুল পাখি হয়তো অপেক্ষা করছে কখন আমি গিয়ে আপনার পক্ষ থেকে তাকে জড়িয়ে ধরবো। আসুন আসুন, জলদি আমাকে জড়িয়ে ধরুন, না হলে শ্বশুরবাড়ির কেউ দেখে ফেললে আমায় লজ্জা করতে হবে। ধ্রুব জোর করে আমাকে টেনে নিলেন তার বুকে। আমি হালকা কেঁপে উঠলাম। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। অনুভূতিরা সব পাল্লা দিয়ে বিশৃঙ্খলভাবে ছুটে চলল আমার মস্তিষ্কে। অসাড় হয়ে এলো শরীর। ধ্রুবর বুকে দুঃখপুকানি শুনে যেন আরও বেশি চমকে গেলাম। বরফের ন্যায় জমে যেতে লাগলাম আমি। ধ্রুব আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে নরম গলায় বললেন, তোমাকে ভালোবাসার তৃষ্ণা আমার কখনোই মিটবে না সানশাইন। আমার হৃদস্পন্দন আমার বেঁচে থাকার জন্য যতটা জরুরি ঠিক ততটাই জরুরি তোমাকে ভালোবাসা। আমার পার্সোনাল বুকের ভাড়া হিসাবে আমার তোমাকেই প্রয়োজন। আমার পার্সোনাল বুকটা শুধু তোমার জন্যই বরাদ্দ। এখানে শুধুমাত্র তুমি আর তোমার ভালোবাসারা থাকবে। তোমার অতীত, তোমার বিষণ্ণতা, তোমার কষ্ট সব কিছু আমি মুছে দিতে চাই আমার ভালোবাসা দিয়ে। তুমি এখন আমাকে ভালো না বাসলেও আমার বিশ্বাস একটা সময় তুমি আমায় ঠিকই ভালোবাসবে। আমার চেয়েও বেশি তুমি আমায় ভালোবাসবে। কি রনু, তুই এত রাতে বাহির থেকে আসলি কিভাবে? আম্মুর কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। বয়াতুর চোখে আম্মুর দিকে পিট করে তাকালাম। ব্রজোড়া কুঞ্চিত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আসেন আমার দিকে।
আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আম্মুকে কি জবাব দিব তার উত্তর হাজার ভেবেও খুঁজে পেলাম না। ধ্রুবর সঙ্গে বাহিরে গিয়েছিলাম বলাও ঠিক যুক্তিসম্মত মনে হলো না, খুবই লজ্জার ব্যাপার বলেই মনে হলো। আর কোনো মিথ্যে কথা কিংবা বাহানাও খুঁজে পাচ্ছি না। প্রচণ্ড রাগ লাগছে ধ্রুবর উপর। নিজে তো চলেই গেল, অথচ আমাকে পরিস্থিতিতে ফেলে গেল। অনু আমার সাথে ছাদে গিয়েছিল মা। ভাইয়ের কণ্ঠ শুনে আমি পিছন ফিরে দরজার দিকে চাইলাম। স্বাভাবিক ভঙ্গিতে আম্মুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়া। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে আম্মু ধমকে উঠলেন। তিক্ত গলায় বললেন, এত রাতে ছাদে কী প্রয়োজন? খেয়ে দিয়ে কি তোদের কোনো কাজ নাই? আর রাত বিরাতে ভূত পেতনির মতো ছাদে ঘোরাঘুরি করছিস। এসব কী ধরনের বাজে অভ্যাস? হ্যাঁ আহ মা, আমরা তো আর প্রতিদিন ছাদে যাই না, আজকেই তো গেলাম। এখানে এত রাগার কি আছে? এখন যাও, খাবার দাও, আমরা আসছি। ভাইয়ের কথাগুলো বলতে বলতেই সোফা গায়ে এলিয়ে দিল। আম্মু তীক্ষ্ণ চোখে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাগে গজগজ করে রান্নাঘরে চলে গেলেন। ভাইয়া তৎক্ষণাৎ উঠে আমার কাছে আসলো। আমার মাথায় সর দিয়ে চাপা কণ্ঠে বলল, নিজের আপন জামাইয়ের সাথেও লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যাওয়া লাগে আপনার? আমি যদি ছাদ থেকে আপনাদের রোমান্টিক সিন না দেখতাম, তাহলে তো আপনাকে কে বাঁচাতো আম্মুর এসব বিরতিহীন প্রশ্ন থেকে? অন্য সময় হলে হয়তো আমার মাথায় সর দেওয়ার বিনিময়ে ভাইয়াকে আরও 10টা সর খেতে হতো, কিন্তু আজ লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছি, কী যে একটা বিব্রতকর পরিস্থিতি। আর ভাইয়াও যে কীভাবে লাগামহীনভাবে কথাগুলো বলে ফেললো। নিজের ছোটো বোনকে এসব বলতে কি তার একটুও লজ্জা লাগলো না? হারামি একটা, নির্লজ্জ। সবটাই হয়েছে ধ্রুবর সঙ্গ পেয়ে। যা সর, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন লজ্জার লাল নীল হওয়া লাগবে না তোর। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, ডিনার করবি। আমি আর কোনো কথা না বলে এলোমেলোভাবে পা ফেলে রুমে চলে আসলাম। ধ্রুবর বলা প্রতিটা কথা মাথার মধ্যে ঘুরছে। ওনার কথা ভেবে ফাঁকা রুমে লজ্জা পেলাম আমি। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যাই নিজের লজ্জা নিয়ে। আসমুখের তীক্ষ্ণ শব্দে আমার ফোনটা বেজে উঠল। ভাবনার মাঝে কেঁপে উঠলাম আমি। হুঁশ ফিরতে শুকনো ঢোক গিলে অপ্রস্তুত হয়ে ফোনটা রিসিভ করলাম। আমার কথা ভেবে লজ্জা পাচ্ছিলেন বুঝি তুলতুলের আম্মু? ফোনের অপর প্রান্ত থেকে ধ্রুবর গাঢ় কণ্ঠস্বর শুনে আমি চমকে গেলাম। অপ্রস্তুত হয়ে বললাম, আপনি? নাম্বার না দেখে কি কল রিসিভ করেন সব সময়? ধ্রুবর কাট কাট গলায় পাল্টা প্রশ্ন। আমি খানিকক্ষণ নিশ্চুপ হয়ে রইলাম। ক্ষীণ স্বরে বললাম, আসলে খেয়াল করিনি। হঠাৎ করে কল দিলেন, কোনো দরকার ছিল? ধ্রুব বাড়ি হয়ে আসা কণ্ঠে বললেন, অদ্ভুত তো, আপনি সব কিছুতেই এত দরকার খুঁজে বেড়ান কেন? কারণ ছাড়া কি আপনাকে কল দেওয়া যাবে না? যাই হোক, আপাতত আপনার সাথে প্রেম করাই আমার অতি দরকারি বিষয়। আপনার সাথে প্রেম করার চেয়ে দরকারি কোনো কিছু আমার কাছে নেই। বুঝতে পারছেন আমার কথা? ধ্রুব শেষে একটা হালকা ধমকের স্বরে জিজ্ঞেস করলেন। আমি গোড় লাগা কণ্ঠে ছোট করে বললাম। ধ্রুব আবারও গম্ভীর কণ্ঠে বললেন, বলেছিলাম তো, আপনাকে ফোনটা দিয়েছি আমার প্রয়োজনে। রাত বিরাতে আমার যখন ইচ্ছে হবে আমি তখনই কল করব। আর ফোন বন্ধ পেলে বা রিসিভ না হলে ডিরেক্ট আপনাদের বাসায় চলে আসব, মনে থাকে যেন। আর হ্যাঁ, আমার কথা শুনে আমাকে বখাটে মনে হলে হবে, তাতে আমার কিছু যায় আসে না। নিজের বউয়ের কাছে শুধু বখাটে কেন, নির্লজ্জ, অসভ্য, বেহায়া সব কিছু হওয়া যায়। যাই হোক, রাখছি এখন। বাসায় পৌঁছে কল দিব, ড্রাইভ করছি আমি। ধ্রুব আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে কল কেটে দিল। আমি হতভম্ব হয়ে ফোনের কাছে দাঁড়িয়ে রইলাম। মুহূর্তে হকচকিত ভাব কাটিয়ে লজ্জায় লাল রাঙা হয়ে গেলাম। তার কথা ভাবতে ভীষণ লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! অনু, তোর কি হয়েছে বলতো? সানির আক্রোশ ভরা কণ্ঠস্বরে আমি প্রচুরা ঈষৎ কুঁচকে এলো। চোখ ছোট ছোট করে সানির মুখের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, আমার আবার কি হবে? আমার প্রশ্নে সানির মুখে বিরক্তির হ্রাস দেখা গেল। ভ্রুজোড়ার সংযোগস্থল সলে তীক্ষ্ণ বাজ পড়ল। বড় বড় চোখ দুটোতে সন্দেহ ফুটে তুলে অধৈর্য হয়ে বলল, কিছুদিন ধরে তুই সবসময় কেমন যেন আনমনা হয়ে থাকিস। কিছু জিজ্ঞেস করলে মুচকি হেসে উত্তর দিচ্ছিস। আগে তো কখনো এমন ব্যবহার করিসনি। তার মাঝে আমি কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই কি প্রেমে প্রেমে পড়লি নাকি অনু? দুলাভাইয়ের প্রেমে পড়েছিস? কিন্তু কবে, কখন, কিভাবে? সানের প্রশ্নগুলো তীরের মতো এসে হানা দিল আমার মনে। প্রতিটি কথা গেঁথে গেল মনের কোণে। প্রেমের কথা শুনে ক্ষীণ লজ্জার উপস্থিতি টের পেলাম। নিজেকে যথাসাধ্য সামলে নিলাম। চুপ থাকতো সানি, ফালতু কথা বলিস না। চুপচাপ আমার সাথে বসে থাকতে চাইলে বস, না হলে চলে যা। আমার রাগ প্রকাশে সানির তেমন কোনো হেলদুল হলো না।
সে এখনও কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে রইল। আগ্রহ নিয়ে আবারও কিছু বলতে চাইলে আমি চোখ রাঙিয়ে তাকালাম। সানি হতাশ হয়ে গাল ফুলিয়ে ফেলে, আর কোনো কথা না বলে চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকলো। আমি ছোট্ট করে একটা শ্বাস ফেললাম। মনে মনে ভাবতে লাগলাম সানির বলা কথাগুলো। আমি কথায় কথায় লজ্জা পাচ্ছি। প্রেমে পড়েছি, আসলে কি তাই? আমি কি ধ্রুবর প্রেমে পড়েছি? তবে আমি জানি আমি যখন বেখেয়ালি হয়ে যাচ্ছি যখন তখন, তার কথা ভেবে একা একা লজ্জাবোধে নিজেকে আড়াল করে নিতে চাচ্ছি। তাকে দেখলে আমার দৃষ্টি থমকে যাচ্ছে। রাত বিরেতে ধ্রুবর ফোন কল পাওয়া, কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে আমাকে ছুঁয়ে দেওয়া, এসব কিছুই যেন নিজেকে এক কিশোরী বিয়ে বলে মনে হচ্ছে, যে কিনা বিনা কারণেই হাসবে, একে একে লজ্জায় লাল হবে, প্রেমিক পুরুষের স্পর্শে ভয়ঙ্কর ভেবে কেঁপে উঠবে, আর শরীর মন দুটোই। যার মস্তিষ্কটা জুড়ে থাকবে শুধু একজন প্রেমিক পুরুষের বিচরণ, আর সেই প্রেমিক পুরুষ হলেন ধ্রুব, নাসরবান্দা বীর প্রেমিক পুরুষ। কেমন আছো অনন্যা? হঠাৎই পাশ থেকে চিরচেনা কণ্ঠস্বর শুনে আমি ফিরে তাকালাম। মাথা উঁচু করে পাশে তাকাতেই ভীষণ পরিচিত একটা মুখ সামনে আসলো। উদাসীন তার চাহনি, সবসময় হাস্যোজ্জ্বল থাকা মুখখানা বিভৎস অবস্থা, গাল ভর্তি অবহেলায় অযত্নে বেড়ে ওঠা দাড়ি, শরীরের কি বাজে বিধ্বস্ত অবস্থা। এসব কি আমার জন্যই হয়েছে? আমার চোখাচোখি হতে তার কালচে পড়া ঠোঁট দুটো প্রসারিত হয়ে মলিন হাসি দিল। আমার পাশাপাশি সানিও দারুণ চমকিত ভাব নিয়ে তাকায় সাদাফের দিকে। আমি প্রত্যুত্তর করলাম না, নিরুত্তর তাকিয়ে রইলাম সাদাফের দিকে। সাদাফ মৃদু হেসে বলল, আমি কি তোমার সাথে একটু একা কথা বলতে পারি অনন্যা? আমি দৃষ্টি সরিয়ে নিলাম, নিজেকে সহজ করে সানির দিকে চেয়ে ভারী কণ্ঠে বললাম, সানি তুই চলে যা, তোর দুলাভাই হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমি ওনার সাথে বাসায় চলে যাব। সানি অবাক চোখে সাদাফের দিকে তাকিয়েছিল। আমার কথা শোনা মাত্রই মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে যায়। আমি দীর্ঘশ্বাস ফেলে রাস্তার দিকে চাইলাম। ধ্রুবর এতক্ষণে এসে পড়ার কথা, কিন্তু এখনও আসছে না কেন? যদি এখানে এসে আমাকে সাদাফের সঙ্গে দেখে তাহলে কি ভুল বুঝবে? কখনোই না। উনি আমাকে আগেও বিশ্বাস করেছেন, সারা জীবন করবেন। আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, তাই শেষবারের মতো তোমায় দেখতে আসলাম। আশা করি বিরক্ত হলেও আজ অন্তত মুখ ফিরিয়ে নিবে না, সব সময়ের মতোই আমাকে সহ্য করবে। আমি নির্চুপ তবে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম সাদাপের দিকে। ক্ষীণস্বরে থেমে থেমে প্রশ্ন করলাম, দেশ ছেড়ে চলে যাচ্ছ মানে কি? কোথায় যাচ্ছ? সাদাপ হাসার চেষ্টা করে বলল, কানাডা আব্বুর কাছে চলে যাচ্ছি, সাথে আম্মুকেও নিয়ে যাব। সেখানে আব্বুর বিজনেসে একটু মন দিব। সব কিছুই রেডি হয়ে গেছে, হাতে বেশি একটা সময় নেই, কাল রাতেই ফ্লাইট। জানি না আবার কখনো কোনো ফিসুটা নেই দেশে ছুটে আসবো কিনা। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? তুমি তো কখনো এই দেশে ছেড়ে তোমার আব্বুর কাছে যেতে চাওনি। আমি সন্দিহান কণ্ঠে প্রশ্নগুলো করে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম। সাদাপ আমবাগানের অদূরে দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘশ্বাস ছাড়ল, ঠোঁট প্রসারিত করে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, আগেই দেশটা খুব সুন্দর স্নিগ্ধ লাগতো, সবুজ গাছপালা, নীল আকাশ, সব কিছুতে মুগ্ধতা খুঁজে পেতাম। কারণ তখন আমার মনে তোমার বসবাস ছিল, আমার পাশে তোমার অস্তিত্ব ছিল। আমি প্রকৃতিপ্রেমী বাউন্ডলে ছেলে, সারা দেশে ঘুরে তোমার কাছে ফিরে এসেছি। আর সেই প্রকৃতি কিনা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। প্রকৃতির প্রতি ভালোবাসা এখন আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে। তুমিহীনে এই শহর বড্ড নিষ্ঠুর হয়ে উঠেছে, যেদিকে তাকাই সেদিকে শুধু বিষাদ আর বিষাদ। নীল আকাশ এখন শুধুই আমার দীর্ঘশ্বাসের সাথেই। এখন আর ভালো লাগে না এই আকাশ। তুমি ছাড়া একলা আমি এখানে কি করে থাকি বলো তো অনু পাখি? আমার দম আটকে আসে, ভীষণ কষ্ট হয়। তোমার প্রতি অবহেলা করার অপরাধে আমি নিজের কাছে অপরাধী। এত এত বোঝা নিয়ে আমি থাকবো কিভাবে? আমি আহত দৃষ্টিতে দেখলাম সাদাফের টলমলে চোখ দুটো। সবসময় যে চোখ দুটোতে মুগ্ধতা ছেয়ে থাকতো, সেখানে শুধুই বিষাদ। আমি তপ্ত শ্বাস ফেলে মিহি কণ্ঠে বললাম, নিজেকে দোষী ভেবো না সাদাব। এটাই আমাদের ভাগ্য ছিল, তাই অতীত ভুলে যাও, নতুন করে সব কিছু শুরু করো, মুভ অন করো। সাদাব আক্রোশ ভরা কণ্ঠে বলল, সব কিছু কি এতটাই সহজ যা তুমি বলছো? ভালো নাই বা বাসতে, ঘৃণা নিয়ে না হয় সারা জীবন আমার সাথে থাকতে? কিভাবে আমি নিজেকে সামলাবো? তুমি ছাড়া সুন্দরভাবে বেঁচে থাকাটা একটা কারণ তুমি আমায় দেখাতে পারো? আমি খানিকক্ষণ নিশ্চুপ রইলাম। দৃষ্টি তুলে আবারও সাদাফের দিকে চেয়ে স্বাভাবিকভাবে বললাম, কারো জন্য জীবন থেমে থাকে না সাদাফ। তুমিও বাঁচবে, আর আমিও বাঁচব, ভিন্ন কোনো উপন্যাসের পাতায়, ভিন্ন কোনো গল্পের চরিত্র হয়ে। আমি চাই না তুমি অতীত আঁকড়ে ধরে পিছিয়ে থাকো, এতে আমি নিজেকে অপরাধী ভাববো। অপরাধী বানাতে চাও তাহলে তুমি তাই করো, আর যদি আমার কথা ভেবে হলেও নিজেকে গুছিয়ে নাও তাহলে আমি কৃতজ্ঞ। সাদাপ আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল সে। মাম্মা, মাম্মা। আচমকাই তুলতুলে ডাকে আমি চমকে গাড় বাঁকিয়ে তাকালাম। ধ্রুব তুলতুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
ওনার হাতে অনেকগুলো রঙিন বেলুন। তুলতুল ছটপট করছে ওনার কোল থেকে আমার কাছে আসার জন্য। আমি অপলক দৃষ্টিতে ধ্রুবর দিকে সে রইলাম। ভীষণ গম্ভীর লাগছে তাকে। সাদাবকে দেখে কি রেগে যাচ্ছেন? ধ্রুব আশ্চর্যজনকভাবে নিজের গম্ভীরতা লুকিয়ে ফেললেন। ঠোঁটের কোণে এক চিলতে সরল হাসি ঝুলিয়ে এগিয়ে এলেন আমার দিকে। আমার সামনে আসা মাত্র তুলতুল আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। ধ্রুবর কাছ থেকে লাফিয়ে এসে পড়ল আমার কোলে। আমি তৃপ্তির হাসি দিলাম। মেয়েটা কত সুন্দরভাবেই না আমার সারা মুখে আদরের ছোঁয়া দিয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে মেয়েটা বেশ বড় হয়ে গেছে। যদিও এই 20 দিনে বেশ কয়েকবার দেখা হয়েছে তুলতুলের সঙ্গে, তবে আজ ভিন্ন লাগছে। চুলগুলো বড় হয়েছে বোধ হয়। খুব নিখুঁতভাবে তার বড় বড় চুলগুলোতে সিঁথি কেটে দুটো জুটি করা হয়েছে। আমি বুঝতে পারলাম এই নিখুঁত কাজ আরও কারো নয়, ধ্রুবর। ঘণ্টাখানেক সময় লাগিয়ে হলো সে এই খুব নিখুঁতভাবে তুলতুলে চুল বাঁধার কাজ সম্পন্ন করেন। খুব উৎসাহ নিয়ে এই কাজ করেন উনি। বিয়ের পর থেকে এমনটাই দেখেছি। একবার না পারলে বারবার চেষ্টা করেন। আর তুলতুলো লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাকে, একটুও বিরক্তি প্রকাশ করে না। কেমন আছো সাদাব? ধ্রুবর কণ্ঠস্বর শুনে আমার দৃষ্টি সেদিকে দিলাম। দেখলাম ধ্রুব সাদাবকে জড়িয়ে ধরে আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন। সাদাবের মুখেও হাসি, তবে সেটা অপ্রস্তুত কৃত্রিম হাসি। ওনারা একে অপরের হালচাল জিজ্ঞেস করে পাশের বেঞ্চিতে বসলেন। আমিও তুলতুলকে কোলে নিয়ে সামনের বেঞ্চিতে বসলাম। দূর থেকে সংকুচিত মনে ধ্রুবকে লক্ষ্য করতে লাগলাম। তার কথা বলার ধরনের সুখী সুখী ভাব, মুখটাও বেশ হাসি হাসি। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি তার স্ত্রীর প্রাক্তনের সঙ্গে কথা বলছেন। খুব কাছের বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলে যতটা আন্তরিকতার প্রকাশ করা প্রয়োজন, ঠিক ততটাই তাদের মাঝে দেখা যাচ্ছে। সাদাব নিজেও এখন সহজ হয়ে এসেছে। কোনো জড়তা লক্ষ্য করা যাচ্ছে না। কথা বলার মাঝে মধ্যেই তুলতুলে তীব্র চিৎকারের বিস্ময় নিয়ে আমাদের দিকে তাকাচ্ছেন। আবারও চোখ ফিরিয়ে নিচ্ছে স্বাভাবিকভাবেই। তা কি করছো এখন? কোথাও কি ট্যুরে গিয়েছিলে কিছুদিনের মধ্যে? ধ্রুবর এই সহজ প্রশ্নেও সাদাবের মাঝে বিষণ্ণ ভাব এসে পড়ল। মাঠের দিকে সে ম্লান মুখে বলল, না, ট্যুরে এখন আর যাওয়া হয় না। ঠিক করেছি কানাডা একেবারে সেটেলড হয়ে যাব। কাল রাতের ফ্লাইট। দেখি সেখানে আব্বুর কোনো কাজে আসতে পারি কি না। সাদাবের জবাবে ধ্রুব কিছুটা সময় চুপ করে রইল। ব্রু কুচকে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, আমার জানা মতে ধরাবাঁধা নির্দিষ্ট নিয়মে চলা এমন জীবন তোমার পছন্দ নয়। তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হচ্ছে? সাদাব আর চোখে আমার দিকে এক ঝলক তাকালো। তার এই তাকানোর মাঝে ছিল আমার প্রতি অভিযোগ কিংবা তীব্র অভিমান। সাদাব অদূরে দৃষ্টি দিয়ে আক্রোশ বলা কণ্ঠে বলল, সবসময় পছন্দ অপছন্দ এক থাকে না। পরিস্থিতির সাথে সাথে পছন্দের জিনিসও একটা সময় অসহনীয় হয়ে ওঠে। পছন্দের না হলেও কিছু সিদ্ধান্ত পরিস্থিতির কারণেই নিতে হয়। আমি দীর্ঘশ্বাস ফেললাম। খেয়াল করলাম ধ্রুব আমার দিকেই নিষ্পলক চোখে তাকিয়ে আছেন। শান্ত শীতল শাহনিস্তার মুখের হাসিটা যেন এখন আর নেই। হয়তো সাদাফের চলে যাওয়ার কথায় কিছুটা অবাক হয়েছেন, হয়তো বা আমার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছেন। ধ্রুব আমার দিকে চেয়ে থেকেই গাঢ় স্বরে বললেন, আমি সোজাসাপটা কথা বলার মানুষ। ঘুরিয়ে পেঁচিয়ে আমি কথা বলতে পারি না। তাই যা বলার কোনো প্রকার বিনীতা ছাড়াই আমি কথা বলবো। হয়তো আমার কথায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, তবে কিছু কথা বলা প্রয়োজন বলেই আমি কথাগুলো বলতে চাচ্ছি। সাদাব হালকা করে মাথা নাড়ল। আমি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছি ধ্রুবর দিকে। উনি ঠিক কী বলতে চাচ্ছেন তাই বোঝার চেষ্টা করছি। ধ্রুব আমার থেকে দৃষ্টি সরিয়ে সাদাবের দিকে স্থির করলেন। অত্যন্ত সহজ গলায় বললেন, আমি তোমার অতীত সম্পর্কে সবটাই জানি। হয়তো আমি তোমাকে তোমার অতীত আর অনন্যা কোনোটাই ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি চাই না তোমাদের মনে একে অপরের প্রতি তিক্ততা থাকুক। কোনো না কোনো কারণে বিচ্ছেদ যেহেতু হয়েছে, সেটা মেনে নিয়েই তোমরা নতুনভাবে জীবন শুরু করো, সেটাই আমি চাই। তুমি আমার ফ্রেন্ড, অল্প দিনের হলেও আমার খুবই কাছের ফ্রেন্ড। আমার চোখের সামনে তুমি ভেঙে পড়বে সেটা আমি দেখতে পারবো না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। এসব বলা খুব সহজ, তাই না? তবে মেনে নেওয়া কি এতটাই সহজ? কাউকে এতটা ভালোবাসার পর তাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব? তুমি কি বুঝবে আমার যন্ত্রণা ধ্রুব? হয়তো বুঝবে না, কারণ আমার জায়গায় তো তুমি নও। বিচ্ছেদের তীব্র কষ্ট, অবাঞ্ছিত কিছু যন্ত্রণা দিন দিন গুণে পোকার মতো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিল তিল করে শেষ হয়ে যাচ্ছি আমি। এসব কি তুমি বুঝবে? ধ্রুব নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল সাদাফের দিকে, নিরুত্তর তার দৃষ্টি।
আমি চুপচাপ বসে তাদের কথা শুনছি। তাদের কথার মাঝে কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে হলো না বলে আমি নিশ্চুপ। তুলতুল বেলুন নিয়ে খেলছে, এদিক ওদিক ছুটোছুটি করছে। সব সময়ের মতো আজ সে প্যাপু শব্দ করা জুতো পায়নি। ভালোই হয়েছে আজ সে জুতো না পরায়। জুতো তীক্ষ্ণ প্যাপু শব্দ হয়তো তাদের কথার মাঝে ব্যাঘাত করত। অবশ্যই পর্যন্ত 2বার বেলুন ফুটিয়ে তুলতুল আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এতে তুলতুলের মাঝে কোনো ভাবান্তর নেই, সে নিজের মতোই খিলখিল করে হাসছে। আমি বুঝতে পারি অনন্যার তীব্র যন্ত্রণা কেমন ছিল। তার চোখে দেখে আমি সবটা বুঝে ফেলি। কিছুদিন পর তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করায় প্রতি ভারী বিচ্ছেদের যন্ত্রণায় ছটফট করেছে সে। তার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল তাকে অপেক্ষায় রেখে বন্ধুদের সাথে তোমার আনন্দে থাকার প্রতিটি মুহূর্তগুলো ভাবা। প্রতিবার তার অনুভূতি, অপেক্ষা ও অভিমান সব কিছুকে পুরোপুরি অগ্রাহ্য করে তোমার চলে যাওয়া তীব্র যন্ত্রণাদায়ক ছিল। নির্গম রাত ছিল তার সাক্ষী। তুমি কি খেয়াল করে দেখোনি তোমার ভালোবাসার মানুষের চোখ দুটো বিষণ্ণতায় আধার হয়ে যাওয়া তার মুখখানা দেখে তোমার বুকে ব্যথা হয়নি? সাদা পদুত্তর করল না, মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে। এতগুলো বছর সে এই প্রশ্নগুলো করতে চেয়েও আমি সাদাবকে করতে পারিনি। হয়তো তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই, এজন্যই হয়তো দৃষ্টি নামিয়ে রেখেছে। ধ্রুব আমার নির্লিপ্ত চোখের দিকে সে অদ্ভুত ভঙ্গিতে হাসলে। তার দৃষ্টি স্থির রেখে অতি নরম গলায় বললেন, আমি খেয়াল করেছি সবটাই। তার বিষাদগ্রস্ত মুখ, তার উদাসীন দৃষ্টি, সবটাই খেয়াল করেছি। হঠাৎই হেসে সে হাসি আবার মিলিয়ে যাওয়ায় আমার বুকের ভিতর চিনচিন ব্যথাও অনুভব করেছি। আমি জানি না তুমি কিভাবে অনন্যাকে উপেক্ষা করেছো বা করতে পেরেছ, তবে আমি পারিনি। অনন্যাকে দেখার পর আমার আর অন্য কোনো কিছুর প্রতি মায়া কাজ করেনি। এই মেয়েটাকে ভালোবাসার পর আর কোনো কিছুতেই ভালোবাসতে ইচ্ছে করেনি। প্রকৃতিকে ভালোবাসতে ইচ্ছে করেনি, ট্যুরে যেতে ইচ্ছে করেনি। এই মেয়েটার মাঝে আমি আমার সারা পৃথিবীর মুগ্ধতা খুঁজে পেয়েছি। ওকে ভালোবাসার পর পাহাড়, পর্বত, সমুদ্র, আকাশ, মেঘ, বৃষ্টি সব কিছু অনন্যার সামনে তুচ্ছ মনে হয়। ও চোখের দিকে তাকালে বিশাল এক সাগর দেখতে পাই, নীল আকাশ দেখতে পাই। ওর চোখ দুটো দেখে আমি পারিনি বেশিক্ষণ নিজের বেপরোয়া স্বভাবটাকে আঁকড়ে ধরে রাখতে। প্রকৃতিতে ভালোবেসে সব সময়ের মতো অরুণচণ্ডী হয়ে থাকতে পারিনি। তুমি পেরেছো, তবে আমি পারিনি। হয়তো এদিক থেকে তুমি আমাকে ব্যর্থ ভাবতে পারো। আমি একদিকে ওকে ছাড়াও থাকতে পারছি না, এতে আমার ঘুম উড়ে যাচ্ছে। অল্প কিছুদিনের দূরত্বে ভালোবাসার তীব্রতা অনুভব করতে পারছি। তুমি কি বুঝতে পারছো ভালোবাসার পার্থক্যটা? তোমার উচিত নিজের ভুলগুলো শুধরে নেওয়া। পরের বার কাউকে ভালোবাসলে তার মাঝে নিজের পৃথিবীর খোঁজার চেষ্টা করো। যদি নিজের আনন্দ, উল্লাস, মুগ্ধতা সব কিছু কারো মাঝে খুঁজে পাও, তখন বুঝবে তোমার ভালোবাসার প্রখরতা। আমি মুগ্ধ হলাম। ধ্রুবর প্রতিটি কথায় আমি আবারও নতুন করে ভালোবাসার মানে খুঁজে পেলাম। ধ্রুব চাহনিতে একরাশ মুগ্ধতা দেখলাম। আমি আবারও ভালোবাসা শিখলাম নতুন করে। ধ্রুব নামক ভালোবাসা কিছু নতুন নতুন অনুভূতির সঙ্গে পরিচয় করালো আমাকে। আমাকেও কেউ এতটা গুরুত্বপূর্ণ মনে করে ভেবে অভিভূত হলাম। আমার মাঝেও কেউ তার পৃথিবী খুঁজে পায় শুনে নিজেকে সুখের কারণ মনে হলো। এই বুঝি আমি আবারও প্রেমে পড়লাম, খুব ভয়ঙ্করভাবেই পড়লাম। আমি বুঝি নিজেকে আত্মসমর্পণ করলাম ধ্রুবর ভালোবাসার কাছে। সাদাব মাথা নত করে আছে, হয়তো সে বুঝতে পেরেছে তার ভুল। কেউ কোনো কথা বলছে না। এবার সত্যি বিব্রতকর পরিস্থিতি হলো। তবে বেশিক্ষণ আর এমনটা থাকলো না। তুলতুল সাদাবের কাছে গিয়ে তার কোলে ওঠার জন্য শার্ট ধরে টানছে। সাদাব দৃষ্টি তুলে তুলতুলের দিকে চাইল, খুব যত্ন সহকারে তাকে কোলে তুলে নেয় হাসি মুখে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো, তবে ধ্রুবর শান্ত শীতল সাহনি এখন মাঝে নিবৃত্ত হয়ে থাকলো। আপনি কি আমার উপর রেগে আছেন? আমার প্রশ্নে ধ্রুব কাট গলায় জবাব দিলেন, না, আপনার উপর রেগে থাকার কোনো কারণ নেই তো। আমি ব্রুকুসকে সন্দিহান কণ্ঠে বললাম, রেগে না থাকলে মুখ এমন অন্ধকার করে রেখেছেন কেন? ধ্রুব কোনো প্রকার প্রতিউত্তর করল না, চুপচাপ সামনের দিকে চেয়ে ড্রাইভ করছেন। আমি হতাশ নিঃশ্বাস ফেলে তুলতুলের দিকে চাইলাম। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সাদাবকে ছেড়ে কিছুতেই আসতে চাচ্ছিল না। গলা জড়িয়ে ধরে সে কি কান্না! আমি শুধু অবাক হয়ে দেখছিলাম ওর কাণ্ড কারখানা। মেয়েটা অল্পতেই সবার সাথে মিশে যায়। মেয়ের বাবা, দাদা দাদি সবার মাঝে এত ভালোবাসা আসে কোত্থেকে? সবার প্রতি তাদের ভালোবাসার আর সীমা থাকে না। সে অচেনা হলেও তারা আপন করে নিতে একটুও সময় নেয় না। আমি ছোট করে একটা শ্বাস ফেলে তুলতুলের কপালে চুলগুলো সরিয়ে দিলাম। ভালো করে আগলে নিলাম তাকে। ধ্রুবর দিকে সে মলিন কণ্ঠে বললাম, আমি বুঝতে পারছি আপনি আমার উপর রেগে আছেন, তবে আমি সত্যি করে বলছি, আমি ইচ্ছে করে সাদাফের সঙ্গে দেখা করিনি। আমি জানতাম না ও এখানে আসবে। ধ্রুব কড়া গলায় বললেন, বললাম তো আমি রেগে নেই। এই তো রাগ দেখিয়ে কথা বলছেন আমার সাথে, তাহলে মিথ্যে কথা কেন বলছেন যে আপনি রেগে নেই?
ধ্রুব বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। আমার কথায় তিনি ভীষণ বিরক্ত হচ্ছেন সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।